এসআইআর কি বাংলায় নির্বাচনের আবহকে আরও একটু এগিয়ে নিয়ে এলো? যেদিন বাংলায় বাড়ি বাড়ি গিয়ে ওই এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করলো বিএলওরা, ঠিক সেদিনই আবার পথে নামলো বাংলার শাসক এবং বিরোধী উভয়। এসআইআর বাংলার শাসক দলের কাছে অক্সিজেন নাকি বড় হাতিয়ার? এসআইআর নিয়ে শাসক মোকাবেলায় বিরোধীদের অবস্থানটাই বা কি? যুযুধান দুই পক্ষের বিবাদ কি এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরো বাড়িয়ে দিচ্ছে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ পূর্ব ঘোষিত অনুযায়ী রেড রোডের আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মোড় পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। আর এই মিছিলের একেবারে পুরোভাগে ছিলেন দলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সব নেতা মন্ত্রী সন্ত্রী সবাই থাকবেন। এ আর নতুন কি? এর আগে একাধিক ইস্যুতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই এই পথে নেমে রাজনীতি। খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির জীবনের শুরুটাতেই আন্দোলনরত অবস্থাতেই তিনি তার একাধিক কর্মসূচি গ্রহণ করে গেছেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন। কিন্তু শাসকের আঙিনায় আসার পরেও অর্থাৎ ক্ষমতার অলিন্দে যাওয়ার পরেও তার এই পদযাত্রা কিন্তু থামেনি। 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে এখনো অনেকটা বাকি, কিন্তু তার আগে যে ঘোষিত হয়ে গিয়েছে বাংলায় এসআইআর, আর রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তারা তো বলছেন যে এই এসআইআর নাকি রাজ্যের ভোটের সমীকরণটাই বদলে দেবে। 1 কোটিরও বেশি নাম বাদ যাবে এবং এই নাম যারা বাদ যাবে তারা বেশিরভাগই নাকি অনুপ্রবেশকারী, এবং এই অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার ভুতুরে ভোটার বাদ চলে গেলে নাকি রাজ্যের বিরোধী শিবিরের ভোট বাড়তে পারে, এমনটা সম্ভাবনার কথাও তারা দাবি করছেন এবং সেখান থেকে তারা একটা জয়ের স্বপ্ন দেখছেন। খুব স্বাভাবিকভাবে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে তো এসআইআরটা রাজ্যের শাসক দলের কাছে ভিলেন। কিন্তু আমি যদি বলি যে এসআইআরটা মোটেও রাজ্যের শাসক দলের কাছে ভিলেন নয়, বরং বাড়তি অক্সিজেন যোগালো রাজ্যের শাসক দলের কাছে, আপনারা আমার সঙ্গে সহমত হবেন? হতেও পারেন, নাও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন আমি এটা বলছি যে বাংলার শাসক দলের কাছে এই এসআইআরটা অক্সিজেন হয়ে এলো। একটু খেয়াল করে দেখুন যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে কি কি এই বাংলার রাজনীতিতে ঘটেছে বা বাংলার সমাজনীতিতে ঘটেছে। একটার পর একটা যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনার ক্ষেত্রেই কিন্তু অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসক দলের দিকে। এই রাজ্যের শাসক দলের দিকে যে আঙুলগুলো উঠেছে তার একাধিক বিষয় আপনাদের জানা, আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না, তবু বলি। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি, রেশন চুরি, পথে একেবারে রোদ জল বৃষ্টিতে ভিজে চাকরি প্রার্থীদের বছরের পর বছর ধরে হাহাকার, 26,000 চাকরি চলে যাওয়া, তাদের হাহাকার, তাদের প্রতিবাদ, এবং সর্বশেষ আরজি কর কাণ্ড। একটা 5 বছরের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে 2021 থেকে 2025, এখনো 26 আসেনি। যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে এই সমস্ত বিষয়গুলো এক একটা হাতিয়ার। কিন্তু যেটা আজকের আলোচ্য বিষয় যে এসআইআরটা সত্যি কি রাজ্যের শাসক দলের কাছে ভিলেন না অক্সিজেন না হাতিয়ার, সেখানে যদি আসি তাহলে খেয়াল করে দেখুন যে ওই যে অভিযোগগুলো রাজ্যের শাসক দলের দিকে বা রাজ্য সরকারের দিকে বিরোধীরা তুলেছে, তাতে যে রাজ্যের শাসক দল রাজ্যের সরকার তাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে, এই বিষয়তে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের শাসক দলের কাছে তাহলে হাতিয়ার কি ছিল? খেয়াল করে দেখুন, এতদিন রাজ্যের শাসক দলের কাছে হাতিয়ার ছিল মোকাবেলা করার কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজে টাকা না দেওয়ার বঞ্চনা,
আবাসের টাকা না দেবার বঞ্চনা, যদিও এই দুটো বিষয়ের ওপরেও বিরোধীদের ওই দুর্নীতির অভিযোগও ছিল। কিন্তু খেয়াল করে দেখুন, এই একটি ইস্যুকে সামনে রেখেই রাজ্যের শাসক দল কখনো দিল্লিতে গিয়ে কখনো কলকাতায় লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে গেছে কেন্দ্রের বিরুদ্ধে, রাজ্যের বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। বিশেষ করে এই এসআইআর আসার পরেই দেখুন, যখন বিহারে এসআইআর হচ্ছে, বাংলায় এসআইআর ঘোষণা তো অনেক দূর, তখন বিহারে যখন এসআইআর হচ্ছে এবং গোটা দেশ জুড়ে একটা ধরপাকড়ের ব্যবস্থা চলছে এবং সেখানে একটা দুটো এই ধরনের ঘটনা আমাদের সামনে আসছে যে এ বাংলার মানুষরা যারা অন্য রাজ্যে কাজ করতে গেছে তারা হ্যারাসমেন্ট হচ্ছেন, তাদেরকে ধরে ধরে বাংলা ভাষা বলার কারণে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে। এই খবর আসা মাত্রই খেয়াল করে দেখুন, এই গোটা বিষয়টাকে একেবারে ঝপাত করে লাফিয়ে ক্যাপচার করে নিল কে বা কারা, না রাজ্যের শাসক দল। খুব স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রথম বাংলা অস্মিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেদিন থেকেই একটু একটু করে এসআইআর সুর চড়ানো তিনি শুরু করলেন। এবার রাজ্য সরকার লাগাতার এই এসআইআর সুর চড়াচ্ছে এবং রাজ্য সরকার যত এই এসআইআর সুর চড়াচ্ছে, বাংলা অস্মিতার সুর চড়াচ্ছে, ততই কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিভ্রান্ত হচ্ছে। কেন না, খেয়াল করে দেখুন, এই টোটাল আক্রমণটা কিন্তু রাজ্যের বিরোধী শিবির অর্থাৎ বিজেপির দিকে যেমন, ঠিক তার সরাসরি একেবারে কেন্দ্রের দিকে তিনি করছেন। আর এই অভিযোগের মোকাবেলা করতে গিয়ে বিজেপি পাল্টা বক্তব্য, পাল্টা কর্মসূচি গ্রহণ করছে, কিন্তু অদ্ভুতভাবে মূল যে অভিযোগগুলো নিয়ে এই এত বছর ধরে নানাবিধ কর্মকাণ্ড চলল, সেগুলো কোথাও যেন ভ্যানিশ হয়ে গেছে, তাই নয় কি? এখন আর চাকরি দুর্নীতির কথা শুনছেন, এখন আর চাকরি হারাদের পথে দেখছেন, নেই তো। এখন আর ওই শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা হচ্ছে, কিংবা ধরুন ওই রেশন দুর্নীতির কথা হচ্ছে, গরু পাচারের কথা হচ্ছে, সবটাই ঘুরে ফিরে কেন্দ্রীভূত হয়ে গেছে এই এসআইআর। এবং খুব স্বাভাবিকভাবে আজকের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার আরও একটি গুরুত্বপূর্ণ কথা উত্থাপন করলেন। কি বলছেন তিনি বলছেন, মতুয়া এবং রাজবংশীদের সিএএ ক্যাম্পে যেতে বারণ করছেন। কেন এই সিএএ ক্যাম্প? বিজেপি যেটা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আগত ওই দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই বাংলায় ঢুকে পড়েছে, তাদেরকে ধরা হবে, বের করে দেওয়া হবে, বা তাদের নাম, যাদের নাম এই ভোটার তালিকায় রয়েছে তাদের নাম বাদ যাবে। সেখানে তারা দেখছে যে শুধু তাদের নাম তো বাদ যাচ্ছে না, তাদের নামের পাশাপাশি হিন্দুদেরও নাম বাদ যাচ্ছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মতুয়া এবং রাজবংশীদের কথা বলেছেন, তারা তো ওই হিন্দু ক্যাটাগরির মধ্যেই পড়ছেন। এই মানুষগুলোর নাম যদি বাদ যায়, তাহলে উত্তরে রাজবংশী আর এই দক্ষিণে কিছু অংশে মতুয়া, এই বিরাট যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের একটা অংশ কিন্তু ডেফিনেটলি করে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের দিকে আছে। অন্তত বিগত যে ভোটের যে ফলাফল, সেই ফলাফল থেকে তা পরিষ্কার। এবার সেখান থেকে এদের নামই যদি বাদ যায়, তাহলে তো আখেরে ক্ষতি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের। আর এইটা ভেবেই আপনাদেরকে আগেই বলেছিলাম যে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজেপির তরফ থেকে সিএএ ক্যাম্প করা হচ্ছে। আর আজকে
এই মিছিলে পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওই সিএ ক্যাম্পে যেতে না। এই যে মতুয়া ভাইয়েরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক পদক্ষেপ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা যেমন একটা দিক, ঠিক তার পাশাপাশি আমি ওই যে বললাম যে এসআইআর কিভাবে রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। দেখুন, গত এক সপ্তাহের একটু বেশি সময় ধরেই বলা যেতে পারে যে এই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেটা পানিহাটি হোক, আর জামালপুরি হোক, কিংবা উলুবেড়িয়া হোক, যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, অদ্ভুতভাবে সেখান থেকেই অভিযোগ আসছে। রাজ্যের শাসক দলও একই অভিযোগ করছে যে ওই ব্যক্তি, অর্থাৎ যে আত্মঘাতী ব্যক্তি, নাকি আত্মহত্যার পথে চলে গেছেন এই কারণে না তার মধ্যে এসআইআর বা এনআরসি আতঙ্ক কাজ করছিল। একবার ভাবুন যে ন্যারেটিভটা কি সেট করা হচ্ছে। আর এই ন্যারেটিভটা কিন্তু বাড়তি অক্সিজেন জুগিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দলকে। খুব স্বাভাবিকভাবেই যেদিন থেকে বাংলায় এসআইআর ঘোষিত হয়েছে, সেদিন থেকে ট্রামে, বাসে, ট্রেনে একই প্রশ্ন, নাম্বার যাবে না তো, নাম্বার যাবে না তো, আমার নামটা থাকবে তো। একটা আতঙ্ক, কোথাও চাপা অনিশ্চয়তা কাজ করছে। আর এই চাপা আতঙ্ক, চাপা অনিশ্চয়তাকেই কিন্তু রাজনৈতিক হাতিয়ার করছে রাজ্যের শাসক দল। যে শাসক দলের বিরুদ্ধে এতদিন পর্যন্ত বিরোধীরা নানা অভিযোগ করে এসছেন বিভিন্ন ইস্যুতে, সেই বিরোধীরা এখন সেই সমস্ত অভিযোগ ভুলে গেছেন। শাসক দলের এই এসআইআর আন্দোলন যে সংগঠিত করছেন তারা, বা এসআইআর অস্ত্র যে প্রয়োগ করছেন তা মোকাবেলা করতে তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। খুব স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্রভাবে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। কাগজ দেখাবো না বলে ফের একবার মন্তব্য করেছেন এবং সরাসরি केंद्रेर एजेंसीगुलोर दिकेও তোপ দেখেছেন। 20 साल में आप जो जीता, कौन वोट लेके जीता, कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। देखान, बॉयज देखान, সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিশিয়াল বিএলও আছে তাদের দেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পদক্ষেপের মোকাবেলায় বিরোধীরা কি পদক্ষেপ নিচ্ছে। একটা তো তারা যা ভাবনা ভেবেছে সেই কারণে সিএ করছে, আর কি করছে। খুব স্বাভাবিকভাবে নির্বাচন যত এগিয়ে আসবে, রাজ্যের শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের এই টানাপোড়েন, এই উত্তেজনা বাড়তে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলার মানুষ এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু প্রতিবারই যে নির্বাচন আসে তার কিছু নতুন দিক থাকে, তার কিছু নতুন অধ্যায় থাকে, তার কিছু নতুন ইস্যু থাকে। খুব স্বাভাবিকভাবেই আগামী 26-এর যে নির্বাচন আমাদের সামনে আসতে চলেছে, সেই নির্বাচনে ইস্যু কি তা এখনও নির্ধারণ করা না গেলেও খুব স্বাভাবিকভাবেই এসআইআর এই বিষয়টি যে একটা গুরুত্বপূর্ণ স্থান পেতে চলেছে, এই বিষয়ে নতুন করে আমার বলার কোনো অপেক্ষা রাখে। শাসক দল ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন, দলনেত্রী পথে নেমে পড়েছেন। খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হঠাৎ করেই কোনো ইস্যুতে পথে নামেন না। যে কোনো ইস্যুতে তার পথে নামার পেছনে অনেকগুলো ক্যালকুলেশন কাজ করে। একটু আগেই যেটা বলছিলাম যে এই এসআইআর রাজ্যের শাসক দলের কাছে ভিলেন নয়, বরং হাতিয়ার হয়ে যাচ্ছে, বাড়তি অক্সিজেন দিচ্ছে রাজ্যের শাসক দলকে।
আগামী 26-এর নির্বাচনের বৈতরণী পার করবার ক্ষেত্রে। যে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা, সেই অভিযোগ ভুলে যেতে বসেছে এই এসআইআর এর কারণে। এসআইআর নিয়ে পাল্টা আক্রমণ। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল সংগঠিত হয়েছে শহর কলকাতায়, তার বিরোধিতাও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি বলেছেন এক প্রকার যে বা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা নাকি জামাতের সদস্য। কি বলেছেন শুনুন। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসছে, এটা জামাতের মিছিল। বিরোধী দলনেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যা বলছেন তা যদি আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, সেটা কি সঠিক? অর্থাৎ বিরোধী দলনেতা যা বলছেন তা কতটা সঠিক? তৃণমূল কংগ্রেসের আজকের যে মিছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে মিছিল, সে মিছিলে কে বা কারা ছিলেন? যারা ছিলেন তারা প্রত্যেকেই জামাত। সত্যি কি তাই? সেখানে তো বৌদ্ধ ধর্মের লোককেও লক্ষ্য করা গেছে, হিন্দু ধর্মের লোককেও লক্ষ্য করা গেছে, মতুয়াদের লোককেও লক্ষ্য করা গেছে। তাহলে এই মতুয়া, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্মের মানুষেরা এরা প্রত্যেকেই কি জামাত? আমি জানি না আপনারা কিভাবে দেখবেন, কিন্তু এই ধরনের বক্তব্য যদি বিরোধী দলনেতার থেকে আসে তাহলে সেটা কাউন্টার, বিরোধীদের কাউন্টার করছে নাকি ড্যামেজ করছে, এই প্রশ্নটাও কিন্তু থাকে। শুভেন্দু অধিকারী আজকে শুধুমাত্র এই বক্তব্য দিয়েছেন এমনটা নয়, তিনি আজকে একটি মিছিলও করেছেন। অর্থাৎ ওই যে বললাম, শাসক যেদিন মিছিল করছে বিরোধীরাও সেদিন মিছিল করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ানে শেয়ানে লড়াই চলছে। তবে শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতে আজকে কোথায় মিছিল করছেন? তিনি মিছিল করছেন পানিহাটি এলাকায়। কেন? ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে এ বাংলায় যে একাধিক মৃত্যুগুলো সংঘটিত হয়েছে, বা যে মৃত্যুগুলো মূলত ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে, সেই আত্মহত্যার ঘটনার পেছনে পরিবারের লোক বলুন, রাজ্যের শাসক দল বলুন, এই এসআইআরকেই দায়ী করছে। সর্বপ্রথম যে ঘটনাটি সামনে আসে সেটা হচ্ছে এই পানিহাটি, এবং যে ওই সুসাইড নোট এই পানিহাটি কাণ্ডে ছিল, সেই সুসাইড নোট খোদ মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন, কেন এসআইআরকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল সবচেয়ে বড় হাতিয়ার করছিল জানেন? খেয়াল করে দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন বেশ কিছু বিধানসভায় খুব কম মার্জিনে তৃণমূল কংগ্রেস বেরিয়েছে। আবার বেশ কিছু লোকসভায়, যে লোকসভাগুলোতে তৃণমূল কংগ্রেস জিতেছে, তার মধ্যে বেশ কিছু বিধানসভায় আবার বিজেপি জিতে রয়েছে, কারণ 7টা করে বিধানসভায় একটা লোকসভা। এই অঙ্কটায় সব মিলিয়ে দেখা যাচ্ছিল যে 4 থেকে 5% ভোট যদি ইধার কা উধার, উধার কা ইধার হয়, তাহলেই সমীকরণটা বদলে যেতে পারে, বিজেপির খাতায় একটা বড় সংখ্যক ভোট আসতে পারে। আর সেখানে এসআইআর বিজেপিকে এ বাংলায় একটা হেল্প করতে পারে। এখান থেকেই কিন্তু বিজেপির এই এসআইআর এর উপর এত গুরুত্ব আরোপ করা। তার কারণ, যদি এই এসআইআর এর ফলে ভুয়ো ভোট, মৃত ভোটার, অন্য জায়গায় চলে যাওয়া ভোটার এবং বিজেপির দাবি অনুযায়ী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে যাদেরকে বাদ দেওয়া হবে তারা প্রত্যেকেই যে রাজ্যের শাসক দলের ভোটার এমনটা নাও হতে পারে, কিন্তু একটা বড় সংখ্যক ভোটার তো ডেফিনেটলি করে রাজ্যের শাসক দলের থাকবে।
সেটা অফ যদি হয়, সেই পার্সেন্টেজের একটা প্রভাব ইলেকশনে পড়তে পারে। আর সেটা ভেবেই কিন্তু এই বিজেপি নেতাদের বক্তব্য যে 1 থেকে 1,20,00,000 ভোট বাদ যাবে। কিন্তু এটা করতে গিয়ে এখন তারা দেখছেন যে রাজ্যের শাসক দল এই গোটা এসআইআরটাকে তাদের নির্বাচনী ইস্যু বানিয়ে ফেলেছেন, অস্ত্র বানিয়ে ফেলেছেন। নানাবিধ অভিযোগের কারণে ব্যাকফুটে চলে যাওয়া রাজ্যের শাসক দল এসআইআর এ বাড়তি অক্সিজেন পেয়ে ফ্রন্ট লাইনে চলে এসেছে। আর সে কারণে এসআইআর মোকাবেলা করাটাই এখন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ খেয়াল করে দেখুন যে রাজ্যে একাধিক যে ইস্যুগুলো সামনে এসছে তা নিয়ে লাগাতার আন্দোলন তো আমাদের রাজ্যে হয়নি। আন্দোলন হয়েছে, আবার সেই আন্দোলন থেমে গেছে। একটা নবান্ন অভিযান হয়েছে, আবার সেই নবান্ন অভিযান হারিয়ে গেছে। লাগাতার আন্দোলন বলতে যা বোঝায় তা কিন্তু আমরা খুব একটা দেখি। আর সে কারণে এইবার নির্বাচন যত কাছিয়ে আসছে, যুযুধান দুপক্ষই পথে নেমেছে। এসআইআর ডেফিনেটলি করে আগামী ইলেকশনে একটা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে, যখন এ বাংলায় আরো অনেক এমন ইস্যু যা সাধারণ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা কি কোথাও হারিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা রেখেই আজকে বিদায় নেব। ভালো থাকবেন, নমস্কার।